মেন্টাল হেলথ সাপোর্ট দিতে হবে। আপনাকে জেলে রাখলে কিন্তু সমস্যার সমাধান হবে না। তাদের মেয়েকে আসলে সুইসাইড করতে বাধ্য করা হয়েছিল। ঠিক আছে? তো আমরা মানুষ কিন্তু স্বভাবতই এই প্রলোভনে পড়ে যেতে অভ্যস্ত। এখানে এক্সট্রা ম্যারিটালের অন্যতম প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং এই সবগুলো একত্রিত করে যে জিনিসটা রূপান্তরিত হয় সেটা হচ্ছে অ্যাবিউসিভ বিহেভিয়ার। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সাইকো ল্যাব অফ হ্যাপিনেস পডকাস্টে আজকের স্পেশাল এপিসোডে। আজকে আমাদের সাথে আছে আমার খুবই একজন পছন্দের মানুষ, যিনি দীর্ঘদিন মানবাধিকার এবং মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে, ব্যারিস্টার কাজী মারুফুর আলম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে নিয়োজিত রয়েছে এবং ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টে লিগ্যাল এবং রিসার্চ ডিরেক্টর হিসেবেও কাজ করছে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আমরা হ্যাপিনেস পডকাস্টে সাধারণত হ্যাপিনেস নিয়ে কথা বলি, যেহেতু আপনাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে কাজ চলছে। আপনারা ডিভোর্স এবং সেপারেশন সহ ডোমেস্টিক ভায়োলেন্স অনেকগুলো ইস্যু নিয়ে কাজ করে থাকেন। যখন আমাদের এখানে পেশেন্টগুলো আমরা দেখে থাকি, তখন যে তাদের সেপারেশন অনেক ধরনের ইস্যু থাকে। বাট আমি স্পেসিফিক্যালি জানতে চাইবো একটু ব্রডলি যে আসলে কী ধরনের ইস্যু নিয়ে আসলে আপনাদের কাছে পেশেন্টরা বা আপনাদের ক্লায়েন্টরা এসে থাকে। আসলে আমাদের ক্লায়েন্টরা যখন আমাদের কাছে আসে তখন বিশেষ করে পারিবারিক মামলার ক্ষেত্রে আমরা দেখি যে তাদের প্রথম অভিযোগগুলো যেগুলো থাকে, যেমন মনের মিল হচ্ছে না, মতামতের মিল হচ্ছে না। আবার আজকাল আমরা খুব বেশি পাচ্ছি হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সাথে সাথে ড্রাগ অ্যাডিকশনের বিষয়গুলো আসছে। এবং এই সবগুলো একত্রিত করে যে জিনিসটা রূপান্তরিত হয় সেটা হচ্ছে অ্যাবিউসিভ বিহেভিয়ার। হ্যাঁ, এবং সেই অ্যাবিউজটা হয়তো ওয়াইফকে অ্যাবিউজ করছে বা গালিগালাজ করছে, মারধর করছে। অ্যাট দ্য সেম টাইম দেখা যাচ্ছে যে বাচ্চারা আছে, মাইনররা আছে, তারাও অনেক সময় অ্যাবিউসিভ পার্টনারের বা পিতা মাতার এই যে কথাবার্তা বা গালিগালাজ বা মারধর এগুলো শিকার হচ্ছেন। তো এই বিষয়গুলো নিয়ে মূলত ওনারা আসেন এবং একটা পর্যায়ে ওনারা মনে করেন যে না, আমি আর এইভাবে কন্টিনিউ করতে পারছি না। তখনই মূলত যখন তাদের এই চিন্তাটা মাথায় আসে যে আমরা এটা আর কন্টিনিউ করবো না, এখান থেকে আমি একটা সমাধান চাই, একটা মুক্তি চাই, তখনই তারা আইনজীবীর কাছে আসে। আচ্ছা, এই জায়গাটার ক্ষেত্রে আমরা পত্রিকায় দেখি প্রতিনিয়ত ডিভোর্সের সংখ্যা আসলে অনেক বেড়ে যাচ্ছে। মানে এই জায়গাটার ক্ষেত্রে অনেকগুলো আমরা ইস্যু পেলাম, বাট কোন ধরনের ইস্যুগুলো আসলে মেন রিজন থাকে যে এর জন্য তারা আসলে ডিভোর্স বা সেপারেশন জিনিসগুলো বেছে নিতে? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি এখন ডিভোর্সের কারণ প্রচণ্ড রকম বাড়ার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এবং সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসের কারণে দেখা যাচ্ছে যে আমাদের সম্পর্কগুলো আসলে খুব দ্রুত ভেঙে পড়ছে, কারণ এখানে এক্সট্রা ম্যারিটালের অন্যতম প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখানে আপনি অনেকজনের সাথে কথাবার্তা বলার সুযোগ পাচ্ছেন, অনেক পুরনো বন্ধু আপনাকে নক করার সুযোগ পাচ্ছে, রাত্রেবেলা ঘুমাতেও আপনি কিন্তু আপনার অপোজিট সেক্সের কাউকে মেসেজ পাঠাতে পাচ্ছেন। তো এই যে অ্যাক্সেসটা অনেক ইজি হয়ে গেছে, এতে করে যেটা হচ্ছে মানুষের পক্ষে পাপ ইসলামের প্রবণতাও কিন্তু বেড়ে গেছে। এবং এই প্রবণতা বেড়ে যাওয়ার সাথে সাথে আমরা দেখছি যে সমাজে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, এবং যেটা অ্যাট দ্য এন্ড অফ দি ডে ডিভোর্স পর্যন্ত বাড়াচ্ছে, যেটা কখনোই অবশ্যই আমাদের কাম্য না। সোশ্যাল মিডিয়াটাকে আমরা অনেক পজিটিভ ওয়েতেও ব্যবহার করতে পারি, যেমন আমাদের এই বিপ্লব হলো এটার অন্যতম একটা ভূমিকা কিন্তু সোশ্যাল মিডিয়া পালন করেছে, কিন্তু এটার কিন্তু নেগেটিভ রোলটা অস্বীকার করার সুযোগ নেই। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা কিন্তু অনেক অপশন পাচ্ছি, যে জিনিসটা আমরা বলতেছি যে আমাদের প্রিভিয়াসলি আগে অপশন কম ছিল বলে ডিভোর্সের সংখ্যাটা কম ছিল। এখন আমাদের হাতে অনেক অপশন রয়েছে। আমার হাজব্যান্ড বা আমার পার্টনারের সাথে একটু অমিল হয়েছে বলে আমরা নতুন কাউকে সাথে, আমি এটাকে ঠিক অপশন বলবো না, আমি এটাকে প্রলোভন বলবো। আচ্ছা। আগে এই প্রলোভনটা এতটা ছিল না। এখন রাত 1টা-2টোর সময়ও কিন্তু একজন অপরিচিত মানুষ আপনার বেডরুমে ঢুকে যেতে পারছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু আগে ছিল না। সো আমরা মানুষ কিন্তু স্বভাবতই এই প্রলোভনে পড়ে যেতে অভ্যস্ত। আপনি যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, আপনিও জানেন যে আপনি চারপাশে সবসময় যদি একটা প্রলোভন, একটা ট্র্যাপ বিছিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি সেই ট্র্যাপে একটা সময় পড়ে যাবেন। এই জন্য আমাদের ধর্মে একটা কথা বলে যে ছোট পাপগুলো থেকে বেঁচে থাকো, কারণ ছোট পাপগুলো তোমাকে বড় পাপের দিকে নিয়ে যাবে। তো এই যে ফ্রি অ্যাক্সেসটা এত পর্যায়ে বেড়ে গেছে, এবং সাথে সাথে আমরা দেখছি যে আরেকটা বিষয় যে আগে মানুষের মধ্যে যে সহনশীলতাটা ছিল সেটা কিন্তু এখন আর সেই পর্যায়ে নেই। এখন আমরা অনেক কিছু মেনে নিতে পারি না, অনেক কিছুতে রিঅ্যাক্ট করি। আমাদের মা বা আমাদের দাদা দাদিদের সময় মানুষ যে পরিমাণে সহনশীলতা নিত এবং পরিবারের জন্য আরও বেশি স্যাক্রিফাইসিং ছিল, এখন সেই স্যাক্রিফাইসটা হয়তো আমরা অনেকটা কমে গেছি। ঠিক আছে, আমরা অনেকটা, আমি বলবো, সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছি। এই সেলফ সেন্টার্ডের কারণে যেটা হচ্ছে যে পরিবারের জন্য আমাদের যে পরিমাণ সময় দেওয়ার কথা বা পরিবারের জন্য যে পরিমাণ আত্মত্যাগ করার কথা ছিল, বা আমার সন্তানের কথা ভেবেও আমার যে আত্মত্যাগটা করার কথা ছিল, সেটা আমরা করছি না।
তো আমরা হয়তো নিজেদের স্বার্থ নিয়ে খুব বেশি ভাবছি বলেই হয়তো পরিবারগুলো ভেঙে যাচ্ছে, এটা একটা কারণ হতে পারে। হ্যাঁ, আমরা হচ্ছে যে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে প্রায় দীর্ঘ 2 বছর ধরে কাজ করছি। আমরা মনে হয় যে বাংলাদেশের প্রথম যে একটা লিগ্যাল চেম্বার হচ্ছে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভটাও চিন্তা করেছে, এবং আপনাদের হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে মেন্টাল হেলথ সার্ভিস নিয়েও হচ্ছে তারা কনসার্ন, যে জায়গাটার ক্ষেত্রে আমরা দেখেছি। কোন ধরনের পেশেন্ট মানে ক্লায়েন্টগুলোর ক্ষেত্রে বা কোন ধরনের সিমটমসগুলো দেখলে আপনারা তখন তাদেরকে সাইকোলজিস্টের কাছে রেফার করে থাকছেন? জি, আমার মনে হয় ফৌজিয়া করিম অ্যাসোসিয়েটস, আমি যে চেম্বারে আছি ডেপুটি হেড অ্যান্ড পার্টনার হিসেবে, আমার লার্নার সিনিয়র অ্যাডভোকেট ফৌজিয়া করিম এই বিষয় নিয়ে সবসময় কথা বলেন। এবং আমি মনে করি যে আমাদের চেম্বারই হয়তো প্রথম চেম্বার যারা আসলে কোনো একটা সাইকোলজিস্ট অর্গানাইজেশনের সাথে কাজ করছে। কারণ আমরা দেখেছি অনেক সময় আমাদের যে ক্লায়েন্টরা আছে তারা এমন একটা পর্যায়ে আসে যে তারা আর এই অবস্থা আর কিছুক্ষণ কন্টিনিউ করলে তারা হয়তো সুইসাইড করে ফেলবে। তাদের মানসিক চাপটা এমন পর্যায়ে পৌঁছায় যে তারা আর কোনো কিছু নিতে পারছে না। হ্যাঁ, এবং আমরা অনেক সময় দেখি যে প্রচণ্ড ঘৃণা, হিংসা, ঠিক আছে, প্রচণ্ড প্রতিশোধ নেওয়ার মানসিকতা তৈরি হয়। কারণ দেখা যাচ্ছে যে একটা মানুষ ধরেন 19 বছর 20 বছর সংসার করলো, তারপর অল অফ এ সাডেন দেখা যাচ্ছে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তখন যে ব্যক্তি ডিভোর্সের শিকার হচ্ছে, মানে যাকে ডিভোর্স দেওয়া হচ্ছে, সে কিন্তু বিষয়টা মানতে পারে না অনেক সময়। অ্যাট দ্য সেম টাইম যে বিষয়টা ক্রিয়েট হয় সেটি হচ্ছে যে আনসার্টেনিটি। হঠাৎ করে ধরেন একজন মহিলাকে আপনি ডিভোর্স দিলেন, তার ভরণ পোষণ কীভাবে হবে, তার সন্তান সন্ততিরা কোথায় যাবে, ঠিক আছে, উনি হঠাৎ করে যদি উনি কাজ না করেন, জব না করেন, তিনি একটা কিন্তু বিশাল সমুদ্রের মধ্যে হঠাৎ করে পড়ে গেলেন। তো সেই সময়ে যে একটা আনসার্টেনিটি থেকে মস্তিষ্কের এবং মনের মধ্যে যে প্রভাবটা পড়ে, ওনারা কিন্তু অনেক সময় বুঝতে পারেন না যে আসলে কী করবেন। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের একজন ক্লায়েন্ট এসেছিল যেখানে তারা দাবি করছে তাদের মেয়েকে আসলে সুইসাইড করতে বাধ্য করা হয়েছিল, ঠিক আছে, তাকে ওভারডোজ দেওয়া হতো, ওষুধ বেশি দেওয়া হতো এবং তাকে বিভিন্নভাবে অ্যাবিউজ করা হতো, এবং অ্যাট দ্য এন্ড অফ দি ডে শি কমিটেড সুইসাইড। তারা বলতে চাচ্ছেন এটা হলো সুইসাইড, এটা হচ্ছে মার্ডার, কারণ আসলে তার হাজব্যান্ড তাকে মার্ডারে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। ও আরেকটা ক্ষেত্রে আমরা রেফার করি যেখানে দেখা যাচ্ছে যে আমরা বুঝতে পারছি যে সংসারটা ভেঙে যাচ্ছে, কিন্তু যদি তারা কাউন্সিলরের কাছে যায়, হয়তো খুব ছোট ছোট খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভুল বোঝাবুঝি, হয়তো নিজেরা অনেকদিন কথা বলেন না, এই ধরনের কোনো বিষয়। তো আমরা যদি বুঝি যে সংসারটা আসলে ভেঙে যাওয়ার আগে যদি একজন কাউন্সিলরের সাথে কথা বলেন তাহলে সংসারটা জোরালে নিতে পারে, তাহলে আমরা কখনোই ডিভোর্সের দিকে তাদের নিয়ে যাই না। আমরা বলি আপনারা কাউন্সিলের সাথে কথা বলেন, এবং আপনারা তো মনে আছেন আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আপনাদের আমরা রেফার করেছি এবং পরবর্তীতে আমরা দেখেছি যে নাও দে আর অ্যাকচুয়ালি লিভিং হ্যাপিলি এভার আফটার। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা কাউন্সিলরকে শুধু সংসার ভাঙার ক্ষেত্রে না, সংসার জোড়া দেওয়ার জন্যও কিন্তু আমরা কাউন্সিলর অনেক সময় রেফার করে থাকি। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস গ্রেট। এই জায়গাটার ক্ষেত্রে আসলে আমরা একটা রিসার্চে দেখছিলাম যে যারা মেন্টাল সার্ভিস দিয়ে থাকে তাদের মধ্যে হচ্ছে সুইসাইড বা অন্যান্য জিনিসের প্রবণতা অনেক বেশি থাকে। সো আপনারও তো দেখা যাচ্ছে যখন এই ডিভোর্স বা সেপারেশন বা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স এই ধরনের ইস্যুসগুলো সবসময় ডিল করতে থাকছেন, নিজেদের মেন্টাল হেলথ কেয়ারটা আসলে আপনারা কীভাবে তখন ইনশিওর করার চেষ্টা করেন বা আর এই ডিভোর্সের মতো মামলাগুলো বা মার্ডার কেস, একটা ব্রুটাল মার্ডার কেস, যেমন সেদিন একটা মামলা পড়ছিলাম যে ছেলেমেয়েরা মাকে মেরে ফেলেছে। তার কিছুদিন আগে একটা মামলা পড়ছিলাম যে একজন মেয়ে, সে তার বয়ফ্রেন্ডকে দিয়ে 3-4 জন নিয়ে আসছে, সে তার মাকে জবাই করে হত্যা করেছে। হ্যাঁ, এই ধরনের ভয়াবহ মামলা যখন পড়ি, খুব স্বাভাবিকভাবেই আমরাও তো মানুষ, আমাদের মনের মধ্যে একটা চাপ পড়ে। তবে এটা বলে না অনেক সময় যে ডাক্তাররা রক্ত দেখতে দেখতে এক সময় ইউজ টু হয়ে যায়, তখন রক্ত দেখে তাদের হাত কাঁপে না। তো আমাদের অবস্থাটা অনেকটা সেরকম হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব আমাদের উপর পড়ে। আমাদের কাছে যখন কোনো কাপল আসলো বা একজন ব্যক্তি আসলো বা একজন ওয়াইফ আসলো, এসে বলছে যে তার হাজব্যান্ড তাকে এইভাবে টর্চার করে বা এই ধরনের আচরণগুলো তাকে সহ্য করতে হয়, তখনই কিন্তু আপনি সাবকনশিয়াসলি আপনি নিজের ব্যক্তিগত জীবনের সাথে ওটা লিঙ্ক করবেন যে এটা কি আমার সাথেও হয় নাকি। আচ্ছা, আমার সাথে যদি হয় তাহলে ওই মহিলা যদি প্রতিবাদ করছে বা ওই পুরুষটি যখন এটা রিয়্যাক্ট করছে, আমি কেন করতে পারছি না। এই বিষয়টা কিন্তু আমাদের সব অ্যাডভোকেটদের মধ্যেই হয়। হ্যাঁ, আমরা নিজেদের জীবনকে তাদের জীবনের সাথে অনেক সময় ওভারল্যাপ করে ফেলি, এবং তখন অনেক সময় আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও কিন্তু এটা প্রভাব পড়ে। তবে ওই যে বলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা এখন বুঝে গেছি যে আমাদের মামলার সাথে আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট যত হবে, আমাদের কিন্তু মামলার প্রতি আমরা ততই আমাদের যে আইনজীবী হিসেবে যে দায়িত্ব কর্তব্য সেটা আমরা করতে পারবো না। কারণ হচ্ছে তখন আপনি র্যাশনালি চিন্তা করবেন, আপনি ইমোশনালি চিন্তা করবেন, এবং আপনি জানেন সাইকোলজিস্ট হিসেবে ইমোশনালি আপনি যখন চিন্তা করবেন তখন আপনার কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এই কারণে আমরা
আস্তে আস্তে প্র্যাকটিসের এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমরা একটা মেন্টাল ব্যারিয়ার তৈরি করার সক্ষমতা অটোমেটিক্যালি প্রতিটা আইনজীবীর মধ্যে তৈরি হয়ে যায়, যে আমরা নিজে থেকে ইমোশনালি ইমিউন একটা সিস্টেম তৈরি হয়ে আছে। ভাই আমরা আরেকটু পিছনের দিকে তাকাতে চাই যে জি। বাংলাদেশে তো প্রথম হচ্ছে ফৌজিয়ান অ্যাসোসিয়েটিভ হচ্ছে ল চেম্বারের পাশাপাশি একটা সাইকোলজিক্যাল সাপোর্ট সিস্টেম স্টার্ট করে, যে এই ইনিশিয়েটিভটা আসলে আপনারা আসলে কীভাবে মাথায় আসলো এবং কীভাবে ইমপ্লিমেন্ট করবে? এই ইনিশিয়েটিভটার মাস্টার মাইন্ড হচ্ছে আসলে আমার সিনিয়র লার্নার অ্যাডভোকেট ফৌজিয়া কুররাম ফিরোজ। তো উনি ওনার দীর্ঘ প্র্যাকটিসিং লাইফে দেখেছেন যে আসলে এই মামলা মোকদ্দমার সাথে জড়িত ব্যক্তিরা কীভাবে ট্রমাটাইজ হয়, কীভাবে ডিপ্রেসড হয়ে যায়, কীভাবে হতাশ হয়ে যায়। এবং সেখান থেকে ওনার মনে হচ্ছে না এই মানুষগুলোকে শুধু লিগ্যাল সাপোর্ট দিলেই হবে না, তাদের সাইকোলজিক্যাল সাপোর্টটাও দরকার। এবং সেই চিন্তা থেকেই কিন্তু উনি শেষ পর্যন্ত আপনাদের অ্যাপ্রোচ করেছেন এবং আপনাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমরা তো আপনাদের রেগুলার ক্লায়েন্ট পাঠাই যাদের আসলে সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার। তো আমরা আজকের এপিসোডে প্রায় শেষের দিকে চলে এসেছি, বাট আমরা আরেকটু জানতে চাই আপনাদের এই ক্ষেত্রে মানে লিগ্যাল সাপোর্টের পাশাপাশি সাইকোলজিক্যাল সাপোর্ট নিয়ে আসলে আপনাদের ফিউচার প্ল্যান কী বা কীভাবে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন? সাইকোলজিক্যাল সাপোর্টের বিষয়টা প্রথম কথা হচ্ছে যে মেন্টাল হেলথ নিয়ে কিছু ট্যাবু আছে, এই ট্যাবুগুলো ভাবতে হবে। যেমন আমাদের শরীরে যেমন অসুখ হয়, আমাদের মনটারও অসুখ হতে পারে। এই জিনিসটা মানুষকে বোঝাতে হবে, এবং যাতে করে মেন্টাল হেলথের কোনো প্রবলেম হলে তারা স্পিক আপ করেন, কাউন্সিলরের কাছে যান, সাইকিয়াট্রিস্টের কাছে যান। এবং সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট, ফৌজিয়া কুররাম অ্যাসোসিয়েটস এবং সাইকিওর মিলে আমরা সংযুক্তভাবে এই সাপোর্টটা দিতে পারি নাকি। সেক্ষেত্রে একটা হেল্পলাইন নাম্বার থাকতে পারে, যারা আমাদের ক্লায়েন্ট হোক বা আপনাদের ক্লায়েন্ট হোক, যারাই কোনো সমস্যা হচ্ছে তারা যাতে যোগাযোগ করতে পারে। সেক্ষেত্রে আমরা আপনাদের দিকে ফরওয়ার্ড করে দিলাম, বা আপনাদের থেকে আসলো, সেক্ষেত্রে যদি লিগ্যাল সাপোর্টের দরকার হয় আপনারা আমাদের দিকে ফরওয়ার্ড করে দিতে পারেন। যেমন একজন ডিপ্রেসড যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সে যদি আপনার কাছে আসে, তার কাছে মনে হতে পারে যে না এখানে যে লিগ্যাল ম্যাটার আছে, তখন আপনি কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিলেও তার কিন্তু একটা আস্থার জন্ম হয়। কারণ আপনাদের কাছে আসলে ঠিক আছে কাউন্সিলিং সাপোর্টটা পাচ্ছি, কিন্তু আইনগত কোনো বিষয় তো আপনার সাপোর্টটা দিতে পারছেন না। সেক্ষেত্রে সেই বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা তৈরি হলে তারা কিন্তু মানসিক অশান্তিটা কিন্তু অনেকটা কমে যায়। হ্যাঁ, এটা আমাদের চিন্তা আছে। আমাদের আরও চিন্তা আছে যে সুইসাইডের প্রবণতা প্রচণ্ড রকম বেড়ে গেছে, এবং সেটা আমাদের তরুণ প্রজন্মদের মধ্যে। এই সুইসাইডটা কিভাবে কমানো যায় এবং এটা সম্ভব হলে একেবারে জিরোতে নিয়ে আসা যায়, সেটা নিয়ে আমরা চিন্তা করছি যে আমরা কাজ করা যায় নাকি। আর একটা জিনিস, বাংলাদেশে অ্যাটেম্প্ট টু কমিট সুইসাইড একটা পানিশেবল অফেন্স। পৃথিবীর বিভিন্ন দেশে এবং বিশেষ করে উন্নত দেশে, এমনকি পাকিস্তানেও কিন্তু এটা ডিক্রিমিনালাইজ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি অ্যাটেম্প্ট টু কমিট সুইসাইড করেন, তাহলে আপনাকে মেন্টাল হেলথ সাপোর্ট দিতে হবে। আপনাকে জেলে রাখলে কিন্তু সমস্যার সমাধান হবে না। কিন্তু আমরা এখনও 1860 সালে সেই পুরোনো আইনে করে আছি। এখনও মনে করা হয় যে ব্যক্তি ডিপ্রেশনে ভুগে সুইসাইড করতে গেলেন তাকে আসলে সাজা দিয়ে সুস্থ করে ফেলা যাবে। তো এই সমস্ত ভুল ধারণাগুলো ভাঙাটাই আমাদের প্রথম করণীয় বলে আমার। এক্স্যাক্টলি। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ভাইয়া। আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি নতুন কোনো এক পর্বে দেখা হবে। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।